আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমাকে দিন বলে নিচে একটু একটু করে মুখে দিয়ে দেয়। নূরের বাবা পানি খেয়ে আরাম করে বসে চোখ বন্ধ করে নেয় একবার। নূরের মা এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের বাবার দিকে। আসলে কি হয়েছে কি আন্টি, আমি আর আঙ্কেল এক সিএনজিতে করে আসছিলাম। হুট করে মাঝ রাস্তায় আঙ্কেল হাঁসফাঁস করছিল, বুকে ধরে কেমন যেন করছিল। আমার মনে হলো আঙ্কেল ঠিক নেই, তাই বারবার জিজ্ঞাসা করছিলাম কি হয়েছে, কিন্তু উনি উত্তরই দিতে পারছিল না। ওনার হাবভাব দেখে আমি ধারণা করি হয়তো বুকে ব্যথা, তাই ড্রাইভারকে বলে পাশে একটা হসপিটালে নিয়ে যাই। ওখানে গিয়ে একটা ডাক্তার দেখে ওষুধ নেই, এই যে ওষুধগুলো বলে ছেলেটা একটা ওষুধের প্যাকেট নূরের মায়ের দিকে বাড়িয়ে দেয়। আসলে ডাক্তার বলেছিল আঙ্কেলকে আজ বিকাল পর্যন্ত থাকার জন্য, কিন্তু উনি থাকতে নারাজ। আমিও বুঝেছি উনি বাড়ি আসলে নাকি সুস্থ হয়ে যাবে, তাই আর কি করার বলুন, ওনার কথা মতো বাড়ি নিয়ে আসলাম। তোমার এত শরীর খারাপ, তুমি বের হয়েছো কেন বাড়ি থেকে? একদিন কাজে না গেলে কেউ উপোস থেকে মরে যেতাম না, আর একটা ফোন করে জানাতে পারতে। ছেলেটা গলা খাকারি দিয়ে বলে, আন্টি থাক, ইয়ে মানে আর রাগারাগি করে কি হবে বলেন, বিপদ তো আর বলে কয়ে আসে না। নূরের মা ছেলেটার কথায় থতমত খেয়ে যায়। মাথায় আসে কি করছে এসব, একটা অজানা লোকের সামনে এসব বলবে, কি ভাববে ছেলেটা। নিজেকে সামলে ছেলেটাকে অনেক করে ধন্যবাদ জানান তিনি, কৃতজ্ঞতার প্রকাশ করেন নিজের স্বামীকে সাহায্য করার জন্য। এসব বলে আমাকে ছোট করবেন না আন্টি, এটা আমার কর্তব্য। আমার জায়গায় যে কেউ থাকলে হয়তো এতটুকুই করতো। করতো না বাবা, আজকাল ভালো মানুষের সংখ্যা হাতে গোনা, কারো বিপদে কাউকে পাওয়া যায় না। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিই। এসব বলে আমাকে লজ্জা দিচ্ছেন কেন আন্টি? নূরের মা ছেলেটার দিকে তাকিয়ে মুগ্ধ হয়। আজকাল এমন ছেলে দেখা কষ্টসাধ্য। অচেনা লোকের জন্য নিজের সময় নষ্ট করেছে। আজ তাহলে আমি আসি আন্টি। সে কি, একদম না, তুমি 5 মিনিট বসো, আমি এখনই আসছি। ভুলেও কিছু করতে যাবেন না আন্টি, আমার একটু তাড়া আছে, এখন না গেলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আমি আসছি, ভালো থাকবেন আর আঙ্কেলের যত্ন নিয়েন। আচ্ছা বাবা, তোমার তাড়া থাকলে তোমাকে আর আটকাবো না, কিন্তু আন্টি যখন ডেকেছো একদিন সময় করে আসতে হবে। তোমাকে কিছু খাওয়াতেও পারলাম না। এসব ভাবে মন খারাপ করার দরকার নেই, দেখবেন একদিন হুট করে হাজির হয়েছি। বলে ছেলেটা মিষ্টি করে হাসি দেয়। যাওয়ার আগে অবশ্য ছেলেটা দেওয়ালে টানানো ছবির দিকে তাকাতে ভুলল না। নূরের মা মুচকি হেসে বলল, ঠিক আছে বাবা। ছেলেটা বিদায় নিয়ে বের হয়ে গেলে নূরের মা নূরের বাবার পাশে বসে থাকে। সৌন্দর্য ওয়াশরুম থেকে এসে সেই যে বসে একভাবে নূরের দিকে তাকিয়ে আছে তো আছে। আশ্চর্য, কিছু বলার থাকলে বলে ফেলুক, এমন করে বসিয়ে রেখে তাকিয়ে থাকার মানে কি? কিছু কি বলবেন স্যার? নয়তো আমি যাই, বাড়িতে যেতে হবে, অনেক বেলা হয়ে গেছে, আর তাছাড়া মা টেনশন করবে। নূরের কথার সৌন্দর্য নড়ে চড়ে বসে। সে ভেবে পাচ্ছে না কোথা থেকে কথা বলা শুরু করবে। আমি এখানে বিশেষ কারণে ডেকেছি নূর। কি বিশেষ কারণ স্যার? নূর জিজ্ঞেস করে, আমাদের বিয়ে নিয়ে। আসলে তোমার বাবা আর আমার বড় আব্বু খুবই ভালো বন্ধু, একে অপরের জান বলতে গেলে। আমি অবশ্যই এসব বিষয়ে আমাদের বিয়ের দিনই জানতে পেরেছি। আমিও তোমার মতো জানতাম না ওই দিনই আমার বিয়ে। এসব নিয়ে আমার কোনো ভাবনাও ছিল না। হুট করে আমাকে তোমাদের বাড়িতে ডেকে পাঠানো হয়। আমি সরল মনেই যাই, গিয়ে বুঝতে পেরেছি কী জন্য আমাকে ডাকা হয়েছে। আমি তখনও জানতাম না আমার সাথে যাকে বেঁধে দেয়া হচ্ছে সেই মেয়েটা আর কেউ নয়, তুমি। বলে সৌন্দর্য নূরের দিকে তাকায়। নূর নড়ে চড়ে বসে। মুখ দেখে বোঝা যাচ্ছে পুরো বিষয়টা সে জানতে খুব আগ্রহী। সৌন্দর্য পানির বোতলটা নূরের দিকে এগিয়ে দেয়। নূর নিয়ে এক ঢোক পানি পান করে। আমার লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে আমার বড় আব্বু একজন। ওই দিন সে অসহায় চোখে আমার দিকে শুধু একবার তাকিয়েছিল। অবশ্য নিজের মুখে বিয়ের কথাও বলেননি। বিয়ের কথা বলেছে আমাকে তালহা। ধরে নাও বিয়েটা নিয়ে যা ঘটলো তোমার সাথে, আমার সাথেও সেম। আমরা দুজনই একই পথের পথিক। অবশ্য আমার থেকে বেশি এফেক্ট পড়েছে তোমার উপর, তোমার জীবনে। কিন্তু তুমি যা করেছো একবার ভেবে দেখো তো, এটা ঠিক? আঙ্কেলকে এভাবে কষ্ট দিও না। হি লাভস ইউ ভেরি মাচ নূর। আমি পুরো বিষয়টা তোমাকে বলতে চাচ্ছি না। আমি চাই তুমি তোমার নিজের বাবাকে প্রশ্ন করো, খোলাখুলি কথা বলো, এসব মান অভিমানের পালার সমাপ্তি ঘটাও। জীবন বড্ড কঠিন নূর। তুমি কি জানো তোমার বাবার অবস্থা খুব বেশি ভালো না। নিজের শরীর নিয়ে বড্ড অবহেলা করছেন, খাওয়া দাওয়া করছেন না ঠিক মতো। এত বছরের ভালোবাসা এভাবে একটা ঘটনার জন্য বদলে দিলে তুমি। বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না।
হয়তো তোমার আমাকে নিয়ে সমস্যা আছে, তুমি চাইলে আমি সমাধান দিয়ে দেব, কিন্তু তুমি তোমার বাবার সাথে সম্পর্কটা ঠিক করো। আমি চাই না আমার জন্য একটা মিষ্টি মধুর সম্পর্ক এভাবে শেষ হোক। নূর নিঃশব্দে কেঁদে চলেছে, মাঝে মাঝে হিচকে উঠছে। আসলেই তো বাবার পাশে বসে হাত দুটো ধরে একবার জিজ্ঞেস করতে পারতো, বাবা তো কখনো কারণ ছাড়া কিছু করেনি, না এই জীবনে ভুলেও তার জন্য ভুল কিছু করেছে। সৌন্দর্য মুখে হাত দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে চুপচাপ। আর অনেক কিছু বলার আছে তার, সব ক্লিয়ার করা দরকার। এরপর যদি নূরের মনে হয় তার সাথে থাকবে, তাহলে নূরকে সাদরে এসে গ্রহণ করে নেবে, আর যদি মুক্তি চায় তাহলে মুক্ত করে দেবে। বেশ কিছু সময় দুজন চুপচাপ বসে থাকে, কারো মুখে কোনো কথা নেই, না কোনো শব্দ আছে। সৌন্দর্য নিজের মুখ থেকে হাত সরিয়ে সামনে তাকিয়ে একটা ঝটকা খায় সৌন্দর্য। নূর আশেপাশে কোথাও নেই। সৌন্দর্য উঠে দৌড়ে ওয়াশরুম চেক করে, না সেখানেও নেই। আবার দৌড়ে বাইরে বের হয়ে দেখে নূর একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছে। নূরের চলে যাওয়া নীরব দর্শকের মতো দেখে সৌন্দর্য। ইচ্ছে করলে আটকাতে পারত, কিন্তু সে চায় না। মেয়েটাকে একটু সময় দেওয়া দরকার, পরে না হয় সব ক্লিয়ার হওয়া যাবে। সৌন্দর্য আবার ফিরে এসে বিল মিটিয়ে নিজেও অজানা উদ্দেশ্যে গাড়ি ছাড়ে। আজ আর বাড়ি যাবে না, অনেকদিন হয়ে গেল নিজেকে সময় দেওয়া হয় না। আজ না হয় কিছুটা সময় নিজের জন্য বরাদ্দ করে রাখলো। খোলা আকাশের নিচে মাথার পেছনে দুই হাত গুজিয়ে আকাশ পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সৌন্দর্য। রাত আনুমানিক 1:50, টাকি 2টা, এটাও সৌন্দর্যের আন্দাজ। ঘড়ি দেখা হয়নি। নিকশ কালো চারদিকে ঝিঝি পোকার ডাক আসছে। এর মধ্যে হুট করে সৌন্দর্যের ফোন বেজে ওঠে। কয়েকবার বাজার পর পকেট হাতড়ে ফোনটা বের করে ফোনের স্ক্রিনে পরাণ নামটা জলজল করছে। সৌন্দর্য 1 সেকেন্ডও দেরি করেনি ফোন রিসিভ করতে। ওপাশ থেকে দীর্ঘশ্বাস আর হিচকির শব্দ আসছে। সৌন্দর্যের বুকের ভেতর কেমন তোলপাড় শুরু হয়ে গেছে। অধৈর্য গলায় বলে, কি হয়েছে পরাণ? তুমি ঠিক আছো? পরাণ বলো আমাকে। পরাণ, হেই পরাণ। রাতের আকাশে তারাগুলো মিটমিট করে জ্বলছে। চারপাশ থেকে নানা ধরনের পোকামাকড়ের শব্দ পাওয়া যাচ্ছে। রাতের নিস্তব্ধতা বুঝিয়ে দিচ্ছে যেন তারা মাঝে মাঝে প্যাঁচার ডাকও কানে আসছে। কেন যেন প্যাঁচার ডাকটা সৌন্দর্যের ভালো লাগছে না, খুব অস্বস্তি লাগছে। শরীরটা আজ ভীষণ ক্লান্ত। এখান থেকে উঠে বাড়ি যেতেও ইচ্ছে করছে না। এদিকে মশা যে তাকে রাতের ডিনার বানিয়ে খেয়ে চলেছে, সেদিকে তার খেয়াল নেই। সৌন্দর্যকে দেখে মনে হবে সে এখন দুনিয়ার সব মায়া মমতা ত্যাগ করে দিয়েছে। এর মধ্যে ফোনটা খুব বিরক্ত করছে তাকে। কে বলেছে এত সুন্দর একটা মুহূর্তে এমন ভাবে নিজের জানান দিতে? না চাইতেও ফোনটা পকেট থেকে বের করে সৌন্দর্য। এত রাতে পড়ার নামটা ফোনের স্ক্রিনে এমনভাবে জলজল করবে সেটা সৌন্দর্য কল্পনাও করেনি। ফোন রিসিভ করে সৌন্দর্য চুপ হয়ে থাকে, অপর পাশ থেকে কি বলে মূলত সেটা শোনার জন্য। কিন্তু মিনিট 2 শুধুই নিস্তব্ধতা, তারপর হিচকি দীর্ঘশ্বাসের শব্দ। কি হয়েছে পরাণ? চুপ করে আছো কেন? প্লিজ, কি হয়েছে বলো। তুমি ঠিক আছো তো? নূর, প্লিজ বলবে কি হয়েছে? আমার কিন্তু টেনশন হচ্ছে এবার। স্যার, আমি শুনছি নূর, বলো তুমি কি হয়েছে তোমার? আমার আমার আব্বু ভালো নেই স্যার। আমি এতদিন কেন তার খোঁজ নেইনি, আজ বাড়িতে এসে শুনি রাস্তায় অসুস্থ হয়ে গিয়েছিল। আমি তার সামনে যেতে পারছি না, কোন মুখে যাব? তার ওপর আমি অন্যায় করেছি, চরম অন্যায়। সবকিছু আমার খোলাখুলি আলোচনা করা দরকার ছিল। এখন আমি কোন মুখে গিয়ে বাবার সামনে দাঁড়াবো? আমি সাহস আর শক্তি পাচ্ছি না। স্যার, আপনি একটু সাহায্য করবেন আমাকে? বলে দিন প্লিজ, কি করব আমি? আমার নিজের ওপর আমার খুব ঘৃণা হচ্ছে। বলে নূর শব্দ করে কেঁদে ওঠে। সৌন্দর্য চুপচাপ নূরের কথা শোনে। কিছু সময় দুই পাশে নীরব হয়ে যায়। তুমি আগে শান্ত হও, চোখের পানি মুছে 1 গ্লাস পানি পান করো। আমি ঠিক আছি। আমি যা বলছি তা শুনো। নূর সৌন্দর্যের কথা মতো গিয়ে পানি পান করে, নিজেকে শান্ত করে ফোন কানে ধরে বসে। লিসেন নূর, উনি তোমার বাবা। বাবা মেয়ের সম্পর্কের মতো মধুর আর কিছুতে নেই। তুমি সব ভুলে কাছে গিয়ে বসে বাবা বলে ডাক দাও। তোমাকে আর কিচ্ছু করতে হবে না, শুধু তুমি গিয়ে ওনার হাতটা ধরে বাবা বলে ডাকো। তুমি জানো, সন্তান যতই অন্যায় করুক না কেন বাবা মায়ের সাথে, বাবা মা সন্তানের মলিন মুখ দেখলে সব ভুলে যায়। তুমি তো কোনো অন্যায় করনি, সব পরিস্থিতির শিকার। মান অভিমান মিটিয়ে নাও নূর। এসব মান অভিমান বেশি দিন জমিয়ে রাখতে নেই। যত তাড়াতাড়ি এসব মিটাবে ততই ভালো। এসব জমিয়ে রেখে পরে আফসোস করো না। আমি এখনই বাবার সাথে কথা বলবো। তুমি না বললে ওনার শরীর খারাপ, তাহলে এখন ডিস্টার্ব না করলেই মনে হয় ভালো। আমি এখনই যাব স্যার। আমি জানি আমার বাবা ঘুমায়নি, এখনো জেগে আছে। কিন্তু নূরের কথা বলার মাঝখানেই রুমের দরজায় জোরে জোরে ধাক্কা পড়ে। নূর ঘাবড়ে গিয়ে দরজার দিকে তাকায়। এর মধ্যে নূরের মায়ের কণ্ঠ কানে আসে, নূরকে ডাকছে।
নূর, এই নূর দেখ তোর বাবা কেমন করছে। নূর, তোর কোথায় তোরা? তাড়াতাড়ি আয়, দেখ কেমন করছে তোর বাবা। নূরের মায়ের কথা শুনে নূরের কলিজা মোচড় দিয়ে ওঠে। হাত থেকে ফোন মেঝেতে পড়ে কয়েক খণ্ড হয়ে গেছে। নূর দৌড়ে বেরিয়ে যায়। অপর পাশ থেকে সৌন্দর্য সবই শুনতে পায়। সেও দেরি করে না, এক মুহূর্তে তাড়াতাড়ি গাড়ি নিয়ে নূরদের বাড়ির দিকে ছোটে। নূরের বাবা মাথা ধরে ছটফট করে চলেছে, কিচ্ছু বলতে পারছে না, শুধু ঘুমিয়ে যাচ্ছে। হাত পা কেমন ঠান্ডা। নূর তাড়াতাড়ি গিয়ে বাবার পাশে বসে জানতে চায় কি হয়েছে, কোথায় কষ্ট হচ্ছে, কিন্তু কোনো উত্তর আসে না। নূরের মা কাঁদছে আর হাত পা মালিশ করছে, কিছুই হচ্ছে না। তোর কি করবে বুঝতে পারছে না, সে যেন হ্যাং হয়ে গেছে। নূর তাড়াতাড়ি পানি দিতে বলে। তোর দৌড়ে গিয়ে পানি এনে দেয়। নূর বাবাকে খাওয়াতে চায়, কিন্তু হাত কাঁপুনিতে মুখে পানিও তুলে দিতে পারছে না। নূরের মায়ের আহাজারি বেড়েই চলেছে। নূর, তোর বাবা এমন করছে কেন মা? কিছু কর না নূর। বিপদের সময় কারো মাথায় ঠিক থাকে না। এত রাতে তিনজন মেয়ে মানুষ একা কি করবে বুঝে উঠতে পারছে না। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, বেশি দেরি করা ঠিক হবে না। নূর বুঝতে পেরে ফোন খুঁজতে থাকে, কিন্তু হায়, ফোন কোথায়? ফোন খুঁজে পাচ্ছে না। তোর এনে ফোন দেয় তুরেরটা। নূর কাউকে ফোন দিতে থাকে, কিন্তু ফোন তোলে না। এর মধ্যে কলিং বেল বেজে ওঠে। নূর তুরকে বলে যেন গিয়ে দেখে কে এসেছে। তোর দরজা খুলে দেখে সৌন্দর্য। তোর কিছু বলবে তার আগে সৌন্দর্য দৌড়ে ভেতরে ঢুকে নূরের বাবাকে একবার দেখে নিয়ে কাঁধে তুলে নেয়। নূর, তোমার দরজায় তালা মেরে তাড়াতাড়ি আসো, ফাস্ট, লেট করবা না একদম। নূর মাথা নেড়ে তোর আর মাকে নিয়ে তাড়াতাড়ি সৌন্দর্যের সাথে গাড়িতে উঠে বসে। সৌন্দর্য যত তাড়াতাড়ি সম্ভব ড্রাইভ করতে থাকে। মিনিট 15 মাঝে এসে হসপিটালে উপস্থিত হয়। সৌন্দর্যের চেনা জানা আছে এখানে, তাই আগেই ফোন করে বলে রেখেছিল। ওরা আসার সাথে সাথে নূরের বাবাকে নিয়ে পরীক্ষা করানো শুরু হয়। সৌন্দর্যের সব ফর্মালিটিস পূরণ করেছে। নূর তার মাকে আর তুরকে নিয়ে বসে আছে। নূর যেন পুরো রোবট হয়ে গেছে, একটা শব্দ বের হচ্ছে না মুখ দিয়ে। রাত পেরিয়ে সকাল হচ্ছে, অন্ধকার কেটে আলোকিত হচ্ছে ভুবন, কিন্তু নূরের ভুবন যেন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। এক গাদা টেস্ট করাচ্ছে তার বাবার, এখন ঘুমোচ্ছে, ঘুমের ইঞ্জেকশন দিয়েছে ডাক্তার। সৌন্দর্য হাসপাতালেই আছে নূরের সাথে। নূরের মাকে আর বোনকে জোর করে বাড়ি পাঠিয়েছে সৌন্দর্য। সৌন্দর্য দেয়ালি হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, সে নূরকে দেখে চলেছে। সে যে বেঞ্চে মাথা নিচু করে বসে আছে, একবার একটু নড়াচড়াও করেনি। এর মধ্যে সৌন্দর্যের কাঁধে কেউ হাত রাখে। সৌন্দর্য ভ্রুকুচকে তাকিয়ে দেখে তার বড় আম্পু। দুজন চোখের ইশারায় কিছু বলে, তারপর সৌন্দর্য ওখান থেকে সরে পড়ে। নূর মা। নূর মাথা তুলে তাকায়। মিস্টার রূপম ওয়াহিদকে দেখে ও কোনো প্রতিক্রিয়া দেখায় না। তুমি কি জানো তোমার বাবা আর আমি খুব ভালো বন্ধু? এতটা ভালো যে দুইজন এক প্লেটে খাবার খেতাম, একই রকম ড্রেস পরে ঘুরে বেড়াতাম। অবশ্য সময়ের সাথে সাথে দূরত্ব বেড়ে গিয়েছিল, তোমরা আমাদের সম্পর্ক জানতেও পারোনি। এর পিছনে বিভিন্ন কারণ আছে, কিন্তু সবচেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমাদের বিয়ে নিয়ে। তোমার বাবা কিন্তু আজ অসুস্থ না। এরকম কথা শুনে নূর মিস্টার রূপম ওয়াহিদের দিকে তাকায়। হ্যাঁ, আমি যা বলছি তা সত্যি। তোমার বাবা বেশ কিছু মাস যাবৎ অসুস্থ। এতদিন তোমাদের কাউকে বুঝতে দেয়নি, নিজের মধ্যে চেপে রেখেছে, আমাকেও বলতে দেয়নি। আমি যখন জোর করতাম বলতো, নয়তো আমি বলি কিন্তু দিত না। ওয়াদা করিয়ে রেখেছিল। এখন প্রশ্ন, এতদিন ওয়াদার জন্য বলিনি, তাহলে এখন কেন বলছি? আমি তোমার বাবাকে বলতাম এসব জিনিস তো লুকিয়ে রাখা যায় না, একদিন না একদিন ঠিক জানতে পারবে। তখন তোমার বলতো যখন জানতে পারবে তখন বলিস, কিন্তু এখন বলিস না। ওর সব কথা মেনে নিয়েছি, শুধু এজন্য যে সে নিয়মিত ওষুধ খাবে, নিজের যত্ন নেবে। কিন্তু দেখো কি করলো। বিয়ে নিয়ে অনেক প্রশ্ন না তোমার? এই অসুস্থতার কথা জানতে পেরেই তোমার বাবা পাগলের মতো হয়ে গেছে। সারাদিন শুধু বলতো আমার মেয়ে দুইটার কি হবে, কে দেখবে ওদের। আমার নূর তো বাস্তব জীবন থেকে অনেক পিছিয়ে, কি হবে মেয়েটা, একা কি করে সব সামলাবে। সবচেয়ে বেশি টেনশন করতো তোমাকে নিয়ে। তোমার পাশে একজন পারফেক্ট জীবন সঙ্গী চাইতো। তখন আমি আমার একমাত্র ভাতিজা সৌন্দর্যের কথা বলি তোমার বাবার কাছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, আমার এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও তোমার বাবাকে 1 সপ্তাহ সময় দিয়েছি সৌন্দর্যের পিছনে গোয়েন্দাগিরি করতে। ঠিক 1 সপ্তাহ পর তোমার বাবা এসে বলে এই ছেলেই তার মেয়ের জামাই হবে। একজন শান্ত হলে আর একজন উত্তল ঢেউয়ের মতো হতে হয়। হ্যাঁ, মানছি আমরা ডিজিটাল যুগে এসব বিয়ে নামক বন্ধনকে এমনভাবে কারো উপর অনুমতি ছাড়া চাপিয়ে দিতে পারি না, কিন্তু এটা তো জানো সব বাবা মাই চায় তার সন্তান বেস্টটা পাক, ভালো থাকুক। তোমার বাবার চাওয়া তো কোনো ভুল নেই। যখন নিজের সন্তান হবে তখন বুঝতে পারবে সৌন্দর্য জীবনসঙ্গী হিসেবে খারাপ না মা। জীবনকে একবার সুযোগ দিয়ে দেখো, আর তোমার মনে হতে পারে একটা বিবাহিত ছেলে। মিস্টার ওয়াহিদ আর কিছু বলার আগেই সৌন্দর্য এসে ওখানে উপস্থিত হয়। কিসব কাগজপত্র নিয়ে কথা আছে। মিস্টার রূপম ওয়াহিদ নূরের মাথায় হাত বুলিয়ে চলে যায়। নূর একইভাবে বসে থাকে। এগুলো সব ফিনিশ করো, ফার্স্ট।
বলে নূরের পাশে এক বস্তা খাবার রাখে সৌন্দর্য। অবশ্য নূরের খাবার দেখে তাই মনে হচ্ছে। নূর খাবারের দিকেই তো সৌন্দর্যের দিকে একবার তাকাচ্ছে। আমার দিকে তাকাতে বলিনি ম্যাডাম, খাবার খেতে বলেছি। আমাকে দেখার অনেক সময় পাবে, এমনকি সারা জীবন আমাকে দেখে দেখে বোরও হতে পারবে। সো এখন যেটা করলে কাজে দিবে সেটা করো। খাবারগুলো ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নাও। আমি খাবো না, খিদে নেই আমার। সৌন্দর্য ভ্রু কুচকে নূরের দিকে তাকিয়ে বলে, তুমি কি বললে? আবার একবার বলবে? আমি আসলে শুনতে পাইনি। আমার এখন খেতে ইচ্ছে করছে না স্যার, আমি খাবো না। তুমি কি চাও তোমাকে এখান থেকে চলে যেতে হোক? নিশ্চয়ই চাও না, তাই না? যদি না চাও তাহলে ফাতিহার বলা গুড গার্লের মতো খেয়ে নাও। নূরের জোড়াজুড়ি করতে বা কথা বলতে একটু ইচ্ছে করছে না। সে ভেতর থেকে ভেঙে ঘুরে যাচ্ছে। না চাওয়া সত্ত্বেও খাবার হাতে নেয় খাওয়ার জন্য। নূর খাবার মুখে নিতে নিতে সৌন্দর্যের দিকে তাকায়। সে এখন ফোন নিয়ে বিজি। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, আপনি কিছু খাবেন না স্যার? অনেক বেলা তো হয়ে গেছে। আমি কফি খেয়েছি, আপাতত কিছু খাবো না। খিদে লাগলে পরে খেয়ে নেব। তোমাকে আমার খাওয়া নিয়ে ভাবতে হবে না। এখানে তো অনেক খাবার আছে, আপনি এখান থেকে নিয়ে খান। সৌন্দর্য ফোন পকেটে ঢুকিয়ে নূরের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। তারপর কিছু না বলে নূরের হাত থেকে আধ খাওয়া পাউরুটিটা নিয়ে কামড় বসায়।